সবার জীবনেই জানা অজানা কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেনি, সে এই তিক্ত অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। সো আমরা কথা না বাড়িয়ে প্রথম ঘটনায় চলে যাই। তো আমরা আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ ইমন। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলের। আমার নাম মোহাম্মদ ইমন। আমার বাসা পাবনা জেলার এক প্রত্যন্ত এলাকায়। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি ঘটে আমার এবং আমার বন্ধুদের সাথে। তো আমি এবং আমার বন্ধুরা মিলে সবসময় একসাথে আড্ডা দিতাম। তো আমরা যেখানে আড্ডা দিতাম, সেই জায়গাটি ছিল একটি বাধাই করা পুকুর এবং পাশে ছিল বড় একটি আমবাগান। তো পুকুরটা ছিল ঘাটওয়ালা এবং সাথে বসার জায়গা ছিল। আমরা সেখানে বসে আড্ডা দিতাম। তো একদিন রাতে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আগের মতোই। আমরা যে যার মতো আড্ডা দেওয়ায় ব্যস্ত ছিলাম। কেউ ফোন টিপছিল, কেউ কারোর সাথে কথা বলছিল। হঠাৎ করে হৃদয় ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমবাগানের দিকে দৌড় দিল এবং অনেকক্ষণ ফ্ল্যাশ জ্বালিয়ে আমবাগানের নিচে খোঁজাখুঁজির পর আবার ব্যাগ চলে আসলো। বললো, আম কই? আম তো পেলাম না। এরপর আমি হৃদয়কে বললাম, কই আম পড়ার শব্দ তো পেলাম না। হৃদয় তখন বলল, কি বলিস? আমি স্পষ্ট শুনতে পেলাম আম পড়ার শব্দ। এরপর আমি বললাম হৃদয়কে, কই, আমরা তো কোনো আম পড়ার শব্দ পেলাম না। এরপর আমি হৃদয়কে বললাম, তুই হয়তো ভুল কিছু দেখেছিস বা শুনেছিস। তো কিছুক্ষণ পর মাহফুজ ভাই, হৃদয় আবার বলে উঠল, এবার শুনছিস আম পড়ছে? আমি স্পষ্ট শুনলাম। এরপর আমি হৃদয়কে বললাম, কই, কই, কোথাও তো আম পড়ার শব্দ পেলাম না। হৃদয় বলল, আরে কি বলছিস? আমি স্পষ্ট শুনলাম আম পড়ার শব্দ। এরপর হৃদয় আবারও নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আম বাগানের দিকে আম খুঁজতে চলে গেল। এরপর আমরা বন্ধুরা মিলে উঠে দাঁড়িয়ে হৃদয়ের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম হৃদয় ফ্ল্যাশ জ্বালিয়ে চারিদিকে তন্ন তন্ন করে আম খুঁজে হচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম রাস্তার পাশে যে বড় আম গাছ, সেই আম গাছটার নিচে হৃদয় ফ্ল্যাশ জ্বালিয়ে তন্ন তন্ন করে খুঁজতেছে। কিছুক্ষণ পর হৃদয় ফিরে আসলো। তার চোখে মুখে দেখলাম কেমন একটা ভয়ের ছাপ। আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে যে তুই ওই যে বড় যে আম গাছটা, ওই আম গাছটার নিচে একটু বেশি মানে আম খোঁজাখুঁজি করতেছিলে। তখন হৃদয় বললো যে আমি স্পষ্ট দেখলাম যে ওই যে বড় একটা আম গাছ, ওই গাছ ওইখান থেকেই আম পড়ার শব্দ। তো আমি সেখানে গিয়ে কোনো আম পেলাম না। তখন হৃদয় বলল, বিষয়টা আমার কেমন যেন লাগছে। তা আমাদের মনেও একটু খটকা লাগে যে এরপর আমরা আর আড্ডা না দিয়ে যে যার মতো করে বাসায় ফিরে যাই। পরের দিন আমরা পূর্বের মতো করে আবার সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে ইয়াসিন আমার বাস থেকে বললো যে এই একটা আম পড়ছে, তোরা কি শুনছিস? বললাম, কই, আমরা তো কোনো আম পড়ার শব্দ পেলাম না। এর কিছুক্ষণ পর মানে ইয়াসিন আবার বলে উঠলো, এই আবারও আম পড়ছে। এরপর আমরা সবাই মিলে বললাম, চল আমরা সবাই গিয়ে দেখি। এরপর আমরা সবাই চলে গেলাম আম বাগানে এবং ওই বড় আম গাছটার নিচেই আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও আমরা কোনো সেখানে আম পেলাম না। এরপর আমরা যখন খোঁজাখুঁজি করে নাম পেয়ে আমরা যখন আবার ওই আড্ডা দেওয়ার স্থলে চলে আসি, চলে আসা মাত্রই আবার আমরা সবাই এক আম পড়ার শব্দ পেলাম। তখন এই ঘটনাটা আমাদের সবার একটু অস্বাভাবিক লাগলো। আমরা সবাই একটু ভয় পেয়ে গেলাম। আম বাগানের নিচে আর কেউ আম খুঁজতে গেলাম না। এর কিছুক্ষণ পর আমার দুজন বন্ধু সয়িফ আর নয়ন এরা আসলো এবং আমরা তাদেরকে সেই ঘটনাটি খুলে বললাম। তো তো এই ঘটনাটি তারা শুনে বলল যে, কি বলছিস, এই সময় ভূত আবার কি? চল তো গিয়ে দেখি ওইখানে কি হয়েছে। তো আমরা সবাই একসাথে গেলাম এই বড় আম গাছটার নিচে এবং যা দেখি যে কয়েকটি মানে আমের আটি পড়ে রয়েছে এবং ও মাত্রই একটি বাদুড় উড়ে গেল। তো তখন তারা বলল যে, দেখছিস, ভূত বলতে আবার কি? এই বাদুড়ের ভয়ে তোরা এরকম করছিলি এতক্ষণ। এরপর আমরা সবাই সেখান থেকে চলে আসলাম। এসে স্বাভাবিকভাবেই আগের দিনের মতো আড্ডা দিতে শুরু করলাম। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে আমরা সবাই যে যার বাড়িতে চলে গেলাম। তো সেই দিন রাতে নয়ন ঘুমিয়েছিল। হঠাৎ করেই সে একটা দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায় এবং সে অনুভব করে তার জানালার পাশে একটা কি যেন অস্তিত্ব। আপনার গরু কি জবাই করলে যে একটা আওয়াজ হয়, ওই রকম একটা আওয়াজ হচ্ছে। নয়ন বুঝতে পারলো যে তার সাথে যেটা ঘটতেছে সেটা খুব খারাপ একটা জিনিস ঘটতেছে। তো নয়ন এতটাই ভয় পেয়ে যায় যে যে চিৎকার দিয়ে তার বাবা মাকে ডাকবে সেই শক্তিটাও সে নয়ন পাচ্ছিল না। এর কিছুক্ষণ পরে একটা আজানের শব্দ ভেসে আসে এবং সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। নয়ন সকাল হওয়া পর্যন্ত বসে থাকে এবং ঘুমায় না সেদিন আর। তো মাহফুজ ভাই, ঘটনা এখানেই শেষ হলে পারতো,
কিন্তু ঘটনা এখান থেকেই শুরু। পরের দিন নয়ন আবার একটা দুঃস্বপ্নে নয়নের ঘুম ভেঙে যায়। বলে রাখি, নয়নদের যে ঘর ছিল সেই ঘরটা ছিল হচ্ছে টিনের তৈরি। তো টিনের তৈরি ঘরের বাঁশের তৈরি ডাব থাকে। তো নয়ন লক্ষ্য করলো বাঁশের ওই ডাবের উপর কে যেন একটা সাদা অবয়ব বসে আছে এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নয়ন আর এইগুলো সহ্য না করতে পেরে একটা চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারায়। এরপর নয়নের যখন জ্ঞান ফেরে তখন নয়ন দেখতে পায় যে তার বাসার সবাই তার পাশে বসে আছে। এরপর নয়ন তার আব্বুকে জিজ্ঞেস করে, আব্বু এরকম বাসার সবাই আমার পাশে এরকম করে বসে আছে কেন, কি হয়েছে? তখন নয়নের আব্বু বলে যে রাত 1:30 থেকে 2টার এর মধ্যে তোর ঘর থেকে জোরে একটা চিৎকারের আওয়াজ পেলাম। এরপর দরজা ভেঙে দেখলাম যে তুই এরকম অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছিস। এরপর নয়ন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো তার আব্বাকে খুলে বলল। তার আব্বা এই ঘটনাগুলো শুনে বলল যে, এরপর নয়নের আব্বা নয়নকে রাতের বেলা একা একা চলাফেরা করতে নিষেধ করে দেয়। পরের দিন সকালবেলা শুনতে পাই যে সোয়েবের নাকি অনেক জ্বর। এরপর আমরা সবাই সোয়েবের বাসায় যাই এবং তাকে জিজ্ঞেস করি যে তার এরকম হঠাৎ জ্বর আসার কারণ কি, এবং সোয়েব আমাদের বলে যে তার সাথে নয়নের সাথে যে ঘটনাটি ঘটে তার সাথে অনুরূপ একই ঘটনাটি ঘটে। এরপর থেকেই সোয়েবের জ্বর আর কি। সোয়েব আমাদের যেটা বলে যে ও ঘুমিয়েছিল, হঠাৎ রাত 2টা কিংবা 2:30টার দিকে ওর একটা বাজে স্বপ্নে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার এক পর্যায়ে ও লক্ষ্য করে ওর পায়ের সামনের দিকে একটা সাদা অয়ব দাঁড়িয়ে আছে এবং ওকে কিছু একটা বলতে চাচ্ছে। এইটা সোয়েব মানে সহ্য না করতে পেরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারায়। এরপর সোয়েবের আব্বু ঘটনাটি শুনে একটা বড় হুজুরের কাছে যান। এরপর হুজুরের কাছে গিয়ে মানে সমস্ত যে ঘটনাগুলো ঘটে সেগুলো খুলে বলে। এরপর হুজুর ঘটনাটি শুনে বলে যে ওই যে বড় আম গাছ, ওইখানে একটা ভালো জিন থাকে, ওইখানে সে চলাফেরা করে। আর আমরা নাকি ওইখানে আড্ডা দেওয়ার কারণে তার খুব একটা অসুবিধা হচ্ছিল, এই জন্য সে আমাদেরকে সতর্ক করার জন্য এমন করতেছে আর কি। আমরা যদি ওই আম বাগানের ওইখানে আবার আড্ডা দিই বা ওইখানে যাই, তখন নাকি সে আমাদের অনেক বড় ক্ষতি করবে। এরপর বড় হুজুর আমাদের কিছু পানি পড়া এবং ঝাড়ফুঁক দিয়ে দেয়। এরপর থেকে আমরা আর ওইখানে আড্ডা দিই না এবং সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তো এই ছিল আমার করোনা, মাহফুজ ভাই। যদি ভালো লাগে করোনাটি পড়ে শোনাবেন। তো প্রিয় লিসেনার, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। ঘটনাটি শেয়ার করেছেন আমাদেরই মডারেটর মোহাম্মদ নয়ন। তো আমরা নয়নের মুখ থেকে ঘটনাটি শুনব। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে গল্পটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা ঘটেছিল, সালটা ছিল 2012 সাল। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তো একদিন দুপুরবেলা আমার আম্মু আমাকে বলল যে তোর খালা তোকে কল দিছে তোর খালাদের বাড়িতে যাওয়ার জন্য, কিছু পিঠাপুলি রান্না করছে, বানিয়েছে, কিছু খেয়ে আসতে আর আমার জন্য কিছু নিয়ে আসার জন্য। আমার আম্মু পিঠা খেতে অনেক ভালোবাসতো। তো আমি কিছু না ভেবে বললাম ঠিক আছে যাবো না। তো আমি বিকেলের দিকে রওনা দিলাম। তো আমি ভাবছিলাম কি মানে সকাল সকাল যাওয়ার পরে আবার সকাল সকাল চলে আসবো, দিন থাকতে থাকতে যাওয়ার পরে দিন থাকতে থাকতে চলে আসবো। তো এক পর্যায়ে আমি রওনা হলাম, সঙ্গে কোনো মানে টর্চ জাতীয় কোনো কিছু, মোবাইল এগুলো কিছুই নিই নেই। তখন আমার একটা বাটন ফোন ছিল, আমি সেটাও নিছিলাম না। তো আমি গেলাম, যাওয়ার পর খালা পিঠা বানালো, অনেক কিছু রান্না করলো। তো এগুলো খাওয়া দাওয়া করতে করতে, তাদের সময় দিতে দিতে, আড্ডা দিতে দিতে আমার ফিরতে ফিরতে মানে সন্ধ্যার একটু পারই হয়ে যায় আর কি। সেই সময়টা ছিল শীতকাল। সন্ধ্যার পর পরই মাহফুজ ভাই আপনি তো জানেন যে শীতকালে সন্ধ্যার পর পরই অনেকটাই মানে ঘন কুয়াশায় ঢাকা হয়ে যায়, মানে চারপাশে কোনো কিছু সেরকমভাবে দেখা যায় না ক্লিয়ারভাবে। তো এক পর্যায়ে আমি তখন আসতে চাইলাম। তো খালা আমাকে বারণ করলো, বললো কি যে রাত হয়ে গেছে, এখন আর তোর যাওয়া লাগবে না, তুই কালকে সকালেই যাস। তো আমি বললাম কি না, আমার সকালে কোচিং আছে, আমি সকালে কোচিংয়ে যেতে পারবো না, কোচিং মিস গেলে সমস্যা, স্যার অনেক বকাবকি করে। তো এক পর্যায়ে আমি অনেক জোরাজোরি করে আমি সেখান থেকে বের হয়ে আসতে চাইলাম। তো খালা আমাকে কিছু পিঠা দেয় আর অনেক কিছু দিয়ে দেয়, বলে কি যে তোর আম্মুকে যে দিস। তো আমি পিঠাটা নিয়ে আমি যখন বেরোতে লাগছিলাম তখন খালা বললো কি যে তুই একটু দাঁড়া, আমি একটু আসতেছি। পরে খালা আবার ঘরে দিতে গেল। যাওয়ার পর
কিছু হলুদ, একটা রসুন বা একটু লোহার কিছু অংশ নিয়ে এসে আমার ব্যাগের মধ্যে দিয়ে দেয়। বলল কি, যা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তুই চলে যা। তো আমি বুঝতেছিলাম না যে কিসের জন্য এগুলো দিল। তখন আমি ক্লাস 7-এ পড়ি, অতটা মাথার মধ্যে তো অতটা মানে ঢুকতেছিল না যে এগুলো কেন দিল। তো আমি কিছু না ভেবে বললাম কি 30-40 মিনিটের পথ আমি সাইকেল চালিয়ে চলে যেতে পারবো ট্রেনে। তো আমি এক পর্যায়ে তখন সেখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর অনেকটা আসার পর তখন আমার বলে রাখা ভালো তার আগে, মানে আমাদের খালাদের বাসা থেকে আমাদের মানে বাসাটা 2-3 গ্রামে পরে। তো মূল ঘটনায় চলে যাওয়া যায়। তো আমি খালাদের বাসা থেকে বেরো আসার পর খালাদের গ্রামের শেষ প্রান্তে একটা কবরস্থান পড়ে। তো কবরস্থানের সামনে আসার পর আমি অনেকটাই ভয় লাগলাম, কারণ জায়গাটা ছিল অনেক গহীন, মানে জঙ্গলের মতো আর কি একটু। তো আসার পর আমার সাইকেলের চেনটা পড়ে যায়। আচ্ছা। সাইকেলের চেনটা পড়ে যাওয়ার পর আমি স্বাভাবিকভাবে নিলাম। তখন নেওয়ার পর আমি সাইকেলের চেনটা তুলে আবার যখন একটু মানে কিছুক্ষণ যাওয়ার পর 1 থেকে 3 মিনিট হবে না, আবার গেছি, আবার চেনটা পড়ে যায়। তো আমি আবার স্বাভাবিকভাবে তুললাম সেটা। তখন পর্যন্ত আমার কোনো কিছু মনে হচ্ছিল না। তো আমি তোলার পর আবার কিছুটা যাওয়ার পর আবার চেনটা পড়ে যায়। তখন আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম মাহফুজ ভাই, যে কী হচ্ছে আমার সাথে। সাইকেলটা অনেক ভালো, আমি যাওয়ার পথেও স্বাভাবিকভাবে গেছি, সাধারণভাবে আবার ফিরে আসছিলাম। তো আসার পথেই মানে আমার সাথে এগুলো ঘটতেছে, বারবার চেন পড়ে যাচ্ছে। তখন আমি কিছুটা ভয় পেলাম যে কি হচ্ছে এগুলো আমার সাথে। তো আমি আবার তাড়াহুড়া করে তুলে আবার আসতে লাগলাম। আসার পর কিছুটা আসার পর রাস্তার একটা পাশে, রাস্তার সেটা মোড় ছিল মাহফুজ ভাই, মোড়ের পাশে একটা বট গাছ ছিল, অনেক পুরাতন বট গাছ। তো বট গাছের কাছাকাছি আসতেই আমার দাদা দাদির কাছে শুনেছি যে এই বট গাছটাতে নাকি অনেক মানুষ অনেক কিছু দেখতো। মাহফুজ ভাই, আমি যখন বট গাছের কাছে পৌঁছে গেলাম তখন আমার মনে হচ্ছিল সাইকেলটা অনেক যেন কেমন যেন ভারী হয়ে গেল। সাইকেলটা আমি তখন এগোতেই পারছিলাম না, এমনটা মনে হচ্ছিল যে আমার সাইকেলের পিছনে কেউ একজন বসে আছে, যেমন একটা মানুষের ভারী অনুভব করা যায় না, সেরকমটা। তো অনুভব করার সাথে সাথে আমি পিছনে লক্ষ্য করলাম, তাকালাম ফিরে, দেখলাম কি কেউ নেই। তো আমার তখন একটু ভয় ভয় করতে লাগলো। পরে আমি মানে 30-40 মিনিট পথ মাহফুজ ভাই, আমার এতটাই মানে সময় লাগতেছিল, দীর্ঘ সময় লাগতেছিল, আমি এগোতেই পারতেছিলাম না। মানে সময়টা লক্ষ্য করছিলাম যে আসলে অনেক সময়টা লাগছিল তখন ওইটুকু পথ আসতে আমার। তো আমি কেমন জানি একটা অস্থিরতা ফিল করলাম, আমার গাটা অনেক ঘেমে যাচ্ছে। তো আমি অনেক কষ্টে তখন সাইকেল নিয়ে চলে আসতে লাগলাম। তো কিছুটা আসার পর আমি লক্ষ্য করলাম যে রাস্তার পাশে কোনো একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের যে আকৃতি থাকে না মামুস ভাই, মানে সেরকম একটা আকৃতি দাঁড়িয়ে আছে। আচ্ছা। তো দাঁড়িয়ে থাকার পর আমি তখন ওটা দেখে আরও বেশি ভয় পাই। তখন আমি আরও দ্রুত সাইকেল চালাতে লাগলাম। চালানোর পর এইভাবে আমি বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছানোর পর আম্মু আমাকে জিজ্ঞেস করলো যে, ফির তোর এত রাত হলো কে? আমি বললাম, কেন এত রাত হবে? 30-40 মিনিটের পথ আসতে আমার মিনিমাম কত লাগবে? 8টা বাজবে তো হয়তো না? তো আম্মু বলল, তুই একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখ কত বাজে। তো আমি তাকিয়ে দেখলাম তখন রাত 11টা বাজে। তো আমি বললাম, কি, রাত 11টা বাজে? তো আমি কিছুটা অবাক হয়ে গেলাম আসলে, কারণ আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তখন পর্যন্ত আমি মাকে কিছু জানাইনি। তো না জানিয়ে আমি তখন অনেক দূর থেকে এসেছি, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়লাম, কারণ আমি খাওয়া দাওয়া কখন করি নাই, খাওয়া দাওয়া করেই আসছিলাম। তো শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর তখন আমার ঘুমাতে ঘুমাতে 12:30 বেজে যায়। তো আমি গভীর রাত বলতে তখন 3টা বাজে, রাত হয়তো আনুমানিক 3টার দিকে আমার অনেকটাই জ্বর আসে। আমি অনুভব করলাম আমার অনেকটাই জ্বর শীত করতেছিল, জ্বর আসে। জ্বর আসার এক পর্যায়ে আমি অনেক কষ্ট ওইভাবেই রাত পার করলাম। সকালবেলায় আমি ঘুমিয়েছিলাম। আম্মু এসে আমাকে ডাকলো। ডাকার পর আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, মানে আমি শুনতে পাইনি। তো আম্মু এক পর্যায়ে আমাকে ধাক্কা দিতে গিয়ে দেখে যে আমার গাটা শুয়ে দেখে যে আমার অনেক জ্বর। তো আম্মু আমাকে তুললো, তুলে পানি দিল, মাথায় পানি দিল, কিছু ওষুধ দিল, খাওয়ালো, তখন একটু স্বাভাবিক লাগলো। তো সারাদিনটা ভালোই গেল। তো সেই দিন সন্ধ্যাবেলায় আমি একটু রুমেই শুয়েছিলাম। সন্ধ্যাবেলা বলতে কি, যে মাগরিবের একটু পরে, মানে ঈশার হবে হবে এরকম সময়টা। তো আমি রুমে শুয়েই ছিলাম। তখন আমি লাইটটা একটু অফ করে দিয়ে শুয়েছিলাম। তখন আমি অনুভব করলাম যে আমার জানালার পাশে কেউ একজন চলাফেরা করতেছে, এরকম পায়ের আওয়াজ শুনতে পেলাম। তো এরকম শুনতে পাওয়ার পর আমি একটু উঠে জানালার পাশে গেলাম। যাওয়ার পর জানালাটা খুললাম। জানালা তখন লাগানোই ছিল মাহফুজ ভাই। আমি জানালাটা খুললাম। খোলার পর বাইরে দেখলাম তেমন কেউ নেই। তাই ভাবলাম যে আমার হয়তো মনের ভুল। আমি আবার জানালাটা লাগিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমি আবার লক্ষ্য করলাম, মানে আমি আবার অনুভব করলাম যে জানালার পাশে আবার কি যেন হাঁটাফেরা করছে বা চলাফেরা করছে।
তো আমি আবার গেলাম, দেখলাম, দেখার পর দেখলাম নেই, কিছুই নেই। তো আমি আবার মনের ভুল ভেবে আবারও শুয়ে পড়লাম, কারণ আমি তখন আগের দিন থেকে আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটতেছে, এই ভাবতে ভাবতে আমি ভাবলাম যে হয়তো আমার মনে ভুল হচ্ছে অনেকটাই। তো আমি ফের আবার মানে লক্ষ্য করলাম ভালোভাবে যে আসলেই হয়তো কেউ একদম চলাফেরা করতেছে। তো আমি আবার তৃতীয়বার যখন জানালাটা খুললাম, তখন আমি লক্ষ্য করলাম, আগে বলে রাখা ভালো মাহফুজ ভাই, আমার জানালার বাইরে একটা ঝোপঝাড় ছিল, যে জঙ্গল কোয়ালিটি কিছু ছিল। তো আমি সেদিকে লক্ষ্য করলাম যে কয়েক গজ দূরেই একটা কালো ছায়ামূর্তি মানে এদিক থেকে ওদিক খালি যাওয়া আসা চলাফেরা করতেছে। তো আমি এটা দেখে অনেকক্ষণ দেখলাম, দেখার পর দেখলাম কি সেরকমটাই স্বাভাবিকভাবে খালি চলাফেরাই করতেছে। আমি তখন ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর আমি সাথে সাথে মানে জানলাটা অফ করে দিয়ে রুমের মধ্যে চলে আসলাম। আসার পর আমি আম্মুকে গিয়ে রুমে ডাকলাম। তখন আমি মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমার সাথে কী হচ্ছে এগুলো। তো আমি আম্মুকে ডাকার পর আম্মুকে সব কিছু খুলে বললাম। সব কিছু খুলে বলার পর মানে আগের দিন যেটা ঘটছে, তারপরের দিন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটছে, আমি আম্মুকে সব কিছু খুলে বললাম। খুলে বলার পর আম্মু আমার দাদিকে ডাকলো। দাদি আসলো। আমার দাদি অনেকটা পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি নামাজ কালাম পড়তেন। তিনি আমাকে সব কিছু ঘটনা শোনার পর তিনি আমাকে ঝাড়ফুঁক করে দেন। করে দেওয়ার পর আমাকে লোহা পড়া পানি খাওয়ান। মানে আমাদের দিকে প্রচলিত আছে যে মানে কেউ যদি ভয় পেয়ে থাকে, যদি লোহা পড়া পানি খায় সেটা ঠিক হয়ে যায়। পরে আমার দাদি আমাকে লোহা পড়া পানি খাওয়ালো। খাওয়ানোর পর অনেক ঝাড়ফুঁক করে দিল। তো তৎক্ষণাৎ সেই রাতটুকু আমার ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর পরের দিন থেকে আবার আমার জ্বর কন্টিনিউ হতে লাগলো। তো এক পর্যায়ে সন্ধ্যাবেলায় আবার আগের দিনের ঘটনাই আমার সাথে ঘটলো। তো আমি আবার জানালাম আম্মুকে, দাদিকে। তো আম্মু বলল কি ঠিক আছে, আর দাদির সাথে পরামর্শ করে বলল কি ঠিক আছে, তাহলে তোকে দেখি কালকে একটা হুজুরের কাছে নিয়ে যাব। তো এই বলে আমাকে বলল কি যা তুই তাহলে ঘুমা, তুই যদি রাতে কোনো কিছু দেখিস উঠবি না, কোনো কিছু আওয়াজ টাওয়াজ পেলে উঠবি না। তো আমিও আগের দিনের মতোই শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর এক পর্যায়ে আবার সেই একই ঘটনা ঘটতে লাগলো আমার সাথে, তবুও আমি উঠলাম না। তো পরের দিন সকালবেলা দাদি আম্মু আমাকে নিয়ে একটা হুজুরের কাছে গেল। যাওয়ার পর হুজুরকে গিয়ে সব কিছু খুলে বলল। বলার পর হুজুর বলল কি ঠিক আছে, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, আর এই সমস্যাটা হবে না। আর এক বোতল আমাকে পানি পড়া দিল। বললো কি যে বাসায় গিয়ে খেয়ে নিও। তো আমি বাসায় আসলাম, খেলাম। খাওয়ার পর সেদিন রাতে আমার সাথে আর কোনো অঘটন ঘটেনি। তো তার পরের দিন মানে চতুর্থ দিন আমার সাথে আর এক ঘটনা ঘটে। তো আগের দিনগুলো তো দেখতাম যে জানালার বাহির দিয়ে চলাফেরা করতেছে কেউ একজন ছায়ামূর্তি। তো আমি খাটের উপর শুয়েছিলাম, আমি লক্ষ্য করলাম, খেয়াল করলাম যে আমার রুমের মেঝে দিয়ে চলাফেরা করতেছে আজকে। তো আমি আরও বেশি ভয় পেয়ে যাই। ভয় পেয়ে গিয়ে আমি আম্মুকে জোরে ডাক দিলাম যে আম্মু আমার সাথে কী হচ্ছে এগুলা। বললো কি যে আসলে তোর সাথে এগুলা কী ঘটতেছে বুঝতে পারতেছি না, আজকে আমি সারা রাত তোর কাছেই থাকবো, তোর পাশেই থাকবো। তো আম্মু সারা রাত আমার পাশে রইলো। আমি অনেকটা ছোটো ছিলাম তো অনেকটা ভয় পাচ্ছিলাম আর কি। তো আম্মু আমার কাছে রইলো। থাকার পর পরের দিন সকালবেলা সেই হুজুরের কাছে আবার গেল। যাওয়ার পর হুজুর বললো কি যে এরকম তো হওয়ার কথা না, তাহলে ঠিক আছে এটা আমি তো পারতেছি না, আমার একটা বড় হুজুর আছে আমার জানার মতো, সেই হুজুরের কাছে আপনার সন্ধান দিচ্ছে, আপনি যান। তো আমরা সেই হুজুরের কাছে চলে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পর হুজুর আমাদের যেতে না যেতে হুজুর ঘটনাগুলো সে একাই অটোমেটিক্যালি কেমন যেন বলতে লাগলো মাহফুজ ভাই। আচ্ছা। সে কীভাবে যেন জেনে গেল সব কিছু। আমি তো অবাক হয়ে গেলাম, আমার সাথে থাকা আমার আম্মু, দাদি সবাই অবাক হয়ে গেল। কী ব্যাপার, ঘটনা না বলতে সে অগ্রিম সব কিছু জেনে গেল কীভাবে? বললো কি যে তোমার সাথে তুমি তোমার খালাদের বাসা থেকে আসার সময় তোমার সাথে এই সে ঘটনাগুলো ঘটতেছিল। আমি বলল, তখন আমার আম্মু বলল যে আপনার বলা কথাগুলো এবং আমার ছেলের সাথে ঘটনাগুলো অনেকটা মিলে যাচ্ছে, মানে সম্পূর্ণটাই মিলে যাচ্ছে। আপনি কীভাবে জানলেন? বলে কি আমি জানি। তখন আম্মু জিজ্ঞাসা করলো না যে সে কীভাবে জানলো না জানলো, এই সব কিছু না জিজ্ঞেস করো, আমার সমাধান চাইলো আর কি, আমার সমস্যার সমাধান চাইলো। পরে সেই হুজুরটা আমাকে আবার আগের দিনে হুজুরের মতন কিছু ঝাড়ফুঁক করে দেয় বা কিছু তাবিজ দিয়ে দেয়। ঝাড়ফুঁক করে দেওয়ার পর তো আমাকে বললো ঠিক আছে তুমি বাসায় চলে যাও, তোমরা এখন আর কোনো সমস্যা হবে না। তো আমি সেই হুজুরের থেকে মানে বাসা থেকে বের হয়ে আসার পর মাঝপথে এসে কেমন যেন আমার গাটা ঝাঁকে দিয়ে কিছু একটা বের হয়ে গেল, মনে হলো কি আমার ভেতর থেকে কিছু একটা চলে গেল। তখন আমি অজ্ঞান হয়ে যাই, মানে সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পর আমার আম্মু অনেক মানে চিৎকার চেঁচামেচি করতে লাগলো যে আমার ছেলে এরকমটা হয়েছে, কেউ আসো, কেউ আমার ছেলেকে বাঁচাও। তো সবাই এসলো, আশেপাশে যারা ছিল আসলো। আসার পর পানি ঢাললো, পানি মানে ঢালার পর তো এক পর্যায়ে আমার জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পর আমাকে জিজ্ঞেস করলো যে বাবা তোর কী হয়েছে। তো আমি বললাম কি আমার কী হয়েছে আমি জানি না, ওইখান থেকে আসার পর মাঝপথে এসে মনে হলো যে আমার ভিতর থেকে কেউ একদম চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে আমার সেন্সলেস হয়ে যায়, আমার আর কিছু মনে নেই আম্মু। পরে আম্মু বললো কি আচ্ছা ঠিক আছে তুই এখন বেটার ফিল করতেছিস তো? আমি বললাম কি হ্যাঁ। তারপরে বাসায় চলে আসলাম। তো আসার পর আম্মুই আমার সাথে কয়েকদিন থাকলো, মানে কয়েক রাত থাকলো।
তারপর বিষয়টা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। তো স্বাভাবিক হওয়ার পর আর তেমন কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ নয়ন ভাইকে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন আমার এক মডারেটর। ঘটনাটি ঘটেছিল তারই এক বড় ভাইয়ের সাথে। ঘটনাটি আমার মডারেটরের বড় ভাই যেভাবে বলেছেন সেভাবেই বলছি। তো পাশের গ্রামেই একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন হয়েছিল। তো আমার সেই বড় ভাইয়ের বন্ধু এবং বড় ভাই সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। তো তারা দুজন সেই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করার জন্য এশার নামাজ পড়ে বের হন। মূলত তাদের টুর্নামেন্টের ওই ম্যাচটা ছিল 11টার দিকে। এই জন্য তারা খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে বের হয়। তো তারা যেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছিল সেই টুর্নামেন্টটা আসলে তাদের পাশের গ্রামে হওয়ায় তারা দুজন মনে করলো হেঁটেই যাবে সেখানে। যেহেতু টুর্নামেন্টটা গ্রামে হচ্ছিল এই জন্য গাড়ি করে রাতে তেমন একটা পাওয়া যেত না, এই জন্য তারা বাধ্য হয়ে হেঁটেই চলে গেল। তাদের ম্যাচটা যেহেতু রাত 11টার পরে বা 11টার সময়, তখন তারা তাদের ম্যাচটা খেলতে খেলতে এক পর্যায়ে রাত 1:30 থেকে 2টা বেজে গেল। এরপর তারা দুজন রাত 1:30 কিংবা 2টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো বাড়ির ফেরার পথে জনশূন্যহীন একটা নিরিবিলি পথ। তো সেই রাস্তার পাশেই ছিল একটা হাই স্কুল। তো হাই স্কুল নাই পেতেই তাদের শরীর কেমন যেন একটা ভার ভাব অনুভব করলো তারা। এরপর যখন তারা হাই স্কুলের সামনে আসলো, তারা দেখলো যে একটা জানাজার প্রস্তুতি চলছে। তো তারা তখন আর ঘড়ির টাইমের দিকে খেয়াল করেনি। এরপর তারা দুজন তো সেই বন্ধু বলতেছে যে চল আমরা জানাজাটা দিয়েই যাই। এরপর প্রাইমারি পাশে একটা টিউবওয়েল ছিল, তারা দুজন অজু করলো। অজু করার এক পর্যায়ে ওরা জানাজা নামাজের শেষের কাতারে গিয়ে দাঁড়ালেন এবং ওরা লক্ষ্য করলেন যে যারা জানাজার নামাজে দাঁড়িয়েছেন সবার হাইটটা একদম সেম সেম এবং তারা প্রায় একই ধরনের পোশাক পরে আছে। এরপর ওরা আর কিছু চিন্তা না করে যেভাবে আনুষ্ঠানিকভাবে জানাজা নামাজ শুরু হয় সেইভাবে জানাজা নামাজ শুরু হয়। জানাজা নামাজ শুরু হওয়ার পরে যখন জানাজা শেষ হওয়ার পরে তারা ডানে বামে সালাম ফিরে তারা যা দেখে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। দেখে যে সালাম ফেরানোর সাথে সাথে তাদের ডানে বামে কেউ নেই, পানি মাঠটা। এরপর তারা অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কী ঘটে গেল। তারা অনেক আতঙ্ক ছিল, মনের ভেতর আতঙ্ক নিয়েই তারা বাড়ির পথে হাঁটা শুরু করে। তো পায়মারি থেকে কিছু দূর আসার পরে তারা যে বিষয়টি লক্ষ্য করে সেটা দেখে তাদের আরও ভয়ে মানে একদম স্তব্ধ হয়ে যায়। তারা দেখে যে একটু আগে যে লাশটা তারা জানাজা দিয়েছে 15 কিংবা 20 হাত দূরে দেখে যে ওই লাশটিকে তারা নিয়ে চলে যাচ্ছে এবং তারা সবাই একই পোশাকেই ছিল। এটা দেখে তারা দাঁড়িয়ে যায়। এরপর দেখতে পায় যে তারাও দাঁড়িয়ে গেছে তাদের সাথে। এরপর তারা দুজন আস্তে আস্তে পেঁচাতে শুরু করে। আসলে ভয়ের বিষয়টা এখানেই যে তারা পেঁচাচ্ছে, লাশটাও যেন তাদের যে 15-20 হাতের একটা দূরত্ব ওই একই দূরত্বে থেকে যায় আর কি। এরপর তারা দুজন তাদের গ্রামে যাওয়ার যে একটা বিকল্প রাস্তা ছিল ওই রাস্তা ধরে হাঁটা শুরু করে এবং অনেক দোয়া কালমা পড়তে থাকে। তারা ভয়ে একদম শেষ প্রায়। কিছু দূর যাওয়ার পরেই তারা আবার দেখতে পেল যে 15-20 হাত সামনে আবার ওই লাশটা নিয়ে তারা যাচ্ছে। এটা দেখে তারা হতভম্ব হয়ে যায়। এরপর তারা যখন আয়তাল কুরসি পরে বুকে ফু নেয় এবং দোয়া দরুদ পড়তে থাকে, হঠাৎ করেই দেখে যে সেই সামনের লাশটা নেই আর। এরপর তারা জোরে জোরে আয়তাল কুরসি পড়তে পড়তে সামনের দিকে এগোতে থাকে। এভাবে এগোতে এগোতে যখন তারা তাদের গ্রামের ঢুকে পড়বে, এই সময় তারা দেখেন যে আবারও ঠিক ওই 15-20 হাত দূর তাদের সামনেই সেই লাশটি নিয়ে তারা আবার যাচ্ছে। তারা কি করবে ঠিক বুঝতে পারছিল না। তারা আবার জোরে জোরে আয়তান করছে এবং দোয়া পড়তে থাকে। আর তারা খুঁজতেছিল যে আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। তারা কিছুক্ষণ যাওয়ার পরেই দেখে যে পাশে একটা বাড়ি। এরপর তারা দুজন সেই বাড়িটিতে গিয়ে ডাকাডাকি শুরু করে। এরপর বাড়ি থেকে একটা চাচা বের হয়ে আসে এবং সেই চাচা বলে যে তোমরা কি এত রাতে তোমরা এখানে কি করতেছো? এরপর আমরা চাচাকে আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলি। এরপর চাচা আমাদেরকে বলেন যে তোমাদের বাসা কোথায়? আমরা তখন চাচাকে বলি যে আমাদের বাসা এই পাশের গ্রামেই। তখন চাচা বলে আচ্ছা চলো তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি। এরপর আমরা চাচা সঙ্গে করে আমাদের বাসায় চলে আসি। বাসায় আসার পরে একটু আগে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে গেছে ওই ঘটনাগুলো বারবার মনে পড়তেছিল। তো কিছুক্ষণ পরে আজান হয়। তারপরে আমি অজু করি। অজু করে নামাজ কালাম পড়ে শুয়ে পড়ি।
তো আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি দুপুর 1টা কিংবা 1:30। কালকে রাতে আমাদের সাথে যে ঘটনাটি ঘটে গেছে, এই ঘটনাটি আমাদের বাসার কাউকে জানাই নাই। এরপর আমি আমার সেই বন্ধুর বাসায় চলে যাই। তো বন্ধুর বাসায় গিয়ে দেখি যে বন্ধু অনেক অসুস্থ, তার গায়ে অনেক জ্বর। এরপর আমি তার সাথে দেখা করে বাসায় চলে আসি। তো সেদিন রাত্রে আমার সাথে যে ঘটনাটি ঘটে, আমি খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে ঘুমিয়ে যাই। এরপর হঠাৎ করে রাত রাত 2টা কিংবা 3টার দিকে হঠাৎ একটা বাজে স্বপ্নে আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখতেছিলাম যে আমার রুমের ভেতরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এবং তাদের পোশাক একই সাদা ধরনের, এবং তাদের সামনে একটা লাশ, এবং তারা জানাজা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে এবং আমাকে ডাকতেছে। সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়। এরপর আমি আর চুপ করে না থেকে আমাদের সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি আমাদের বাসার সবার সাথে শেয়ার করি। আর আমার বন্ধুর যে জ্বর এটা কিছুতেই কমতেছিল না। এরপর আমার আব্বু আমাদের আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যান এবং গিয়ে আমাদের সাথে যে ঘটনাটি ঘটে হুজুরকে সমস্ত ঘটনাটি খুলে বলেন। আসলে ওইটা ছিল একটা জিনের জানাজা, এবং ঘটনাক্রমে আমরা আর কি সেই জানাজায় উপস্থিত হয়েছিলাম। তারা আমাদেরকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু হুজুর বললেন যে আমাদের অজু থাকায় তারা আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই। এরপর হুজুর আমাদেরকে একটা তাবিজ আর কিছু পানি পড়া দেন। এরপর আব্বা বাসায় এসে আমাদেরকে ওই তাবিজ আর পানি পড়া দেন। তাবিজ আর পানি পড়া নিয়ে আমরা স্বাভাবিকভাবে ঠিক হয়ে যাই। এরপর থেকে আমাদের সাথে আর ওইরকম কোনো ঘটনা ঘটেনি। এর কয়েকদিন পর আমার বন্ধুর জ্বর স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়। এই ছিল আমাদের ঘটনা। তো মাহফুজ ভাই, যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটি ছোট হলেও ঘটনাটি আশা করি আপনাদের মন জয় করতে পেরেছে। আরও একটি ঘটনা শেয়ার করবেন মডারেটর মোহাম্মদ নয়ন ভাই। চলুন আমরা তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। তো মাহফুজ ভাই, আসলে ঘটনাটি ঘটেছিল আমার একটা আন্টির সঙ্গে। ঘটনাটি আমার আন্টির মুখ থেকেই শোনা। তো আমার আন্টি ঢাকায় থাকতো, আমার আঙ্কেল ঢাকাতে জব করতো, সেই সুবাদে আন্টিও ঢাকাতেই থাকতো। সে সময়ে আঙ্কেলের চাকরিটা প্রমোশন হয়, সেই সুবাদে আঙ্কেল ট্রান্সফার হয় রাজশাহীতে। তো ট্রান্সফারটা খুব তড়িঘড়ি করেই হয়। ডিউটিতে জয়েন করার জন্য খুব তড়িঘড়ি করে ঢাকা থেকে রাজশাহীতে শিফট করি। তো তড়িঘড়ি করে আসার জন্য আমরা না দেখে একটা ফ্ল্যাট নিয়ে নিই, মানে ভালোভাবে না দেখে একটা ফ্ল্যাট নিয়ে নিই। তো পরবর্তী দিন থেকে আমার আঙ্কেল কাজে জয়েন করলো, আর আমার আন্টি ঢাকাতে যেভাবে স্বাভাবিকভাবে থাকতো সেভাবে থাকতে শুরু করলো। তো কিছুদিন ভালোই যাচ্ছিল। তো একদিন হঠাৎ করে রাতে আন্টিকে আঙ্কেল কল দিয়ে বলল যে সে অফিসে কাজে খুব একটা ব্যস্ত হয়ে গেছে, সে আজকে রাতে আসতে পারবে না। তো আন্টি বললো কি আচ্ছা ঠিক আছে। তো আন্টি এক পর্যায়ে ডাইনিং টেবিলে বসে টিভি দেখতেছিল। রাত তখন বেশি হয় নাই, খুব একটা না, তখন মেবি 8টা 9টা হবে। তো আমার আন্টি টিভি দেখতে দেখতে কলিং বেল বাজার শব্দ শুনতে পায়। তো সে দরজা খুলতে গেল, গিয়ে দেখে যে কেউ নেই। তো সে লাগিয়ে দিয়ে আবার এসে টিভি দেখতে শুরু করে। তো আবার সে কলিং বেল বাজার শব্দটা আবার শুনতে পায়। তো আবার গিয়ে খুলে দেখে কেউ নেই। তখন একটু আশেপাশে ভালোভাবে দেখে, তো কেউ নেই। তো আবার গিয়ে টিভি দেখতে লাগে। তো আবার কলিং বেলটা বাজে। মানে মাহফুজ ভাই ঘটনাটা ঘটছিল 3বার। আচ্ছা। তখন আন্টির খুব রাগ হচ্ছিল। আঙ্কেলকে কল দেয়। কল দেওয়ার পর আঙ্কেলদের সব কিছু জানায় যে এরকম এরকম হচ্ছে। পরে আঙ্কেল আবার বাড়িওয়ালাকে কল দেয়। তো বাড়িওয়ালাকে কল দেওয়ার পর সবটা জানায়। তো এক পর্যায়ে বাড়িওয়ালা আসে। বাড়িওয়ালা আসার পর কলিং বেল বাজায়। তো আন্টি বলে কে? বাড়িওয়ালা বলে যে আমি। তো বাড়িওয়ালা বলতেছে যে সমস্যা নেই, হয়তো কেউ একজন দুষ্টামি করতেছে, আবার যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। তো এক পর্যায়ে মাহফুজ ভাই আন্টির সে রাত্রে স্বাভাবিকভাবে চলে যায়। যাওয়ার পর আঙ্কেল সকালে বাসায় আসে। বাসায় আসার পর আন্টি আঙ্কেল সব কিছু খুলে বলে। বলে কি যে বিষয়টা একটু দেখো, হয়তো কোনো দুষ্টু পোলাপান ডিস্টার্ব করতেছে, তুমি বিষয়টা মাথায় রেখো। তো স্বাভাবিকভাবে আঙ্কেল সেই দিনের ডিউটিতে চলে যায়। তো সেই দিন সেই রাতে 8টা হবে, 8টা 9টা হবে। তা আন্টি টিভি দেখতেছিল। তারপর সে লক্ষ্য করে যে ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। তো সে গিয়ে দেখে যে ট্যাপটা অটোমেটিক চালু হয়ে আছে। তো আন্টি ভাবে যে আমি হয়তো চালু করে দিয়েছি, খেয়াল নেই। তো এক পর্যায়ে অফ করে দিয়ে চলে আসি। তো পুনরায় আন্টি টিভি দেখতেছিল। তখন সে শুনতে পেল কলিং বেলের আওয়াজ। তো সে স্বাভাবিকভাবে গিয়ে খুললো, দেখলো কেউ নেই। তো আন্টির খুব আতঙ্ক লাগছিল, আন্টির মনে খুব আতঙ্ক সৃষ্টি হচ্ছিল।
তো আবার সে কলিং বেল বাজার আওয়াজ শুনতে পেল। তো সে সেইবার আর দরজাটা খুললো না, না খুলে সে আঙ্কেলে কল দিল। আঙ্কেলে কল দেওয়ার পর ইতিমধ্যে আঙ্কেল বাসায় চলে আসলো। আসার পর আঙ্কেলে সব কিছু জানালো। তো আঙ্কেল তখন বললো কি যে সেরকম কিছু না, হয়তো কেউ একজন ডিস্টার্ব করতেছে। তো আঙ্কেল বিষয়টা এড়িয়ে গেল একদম। তো যথা নিয়মে তারা দুজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিল। তো ঘুম ঘুম আসছিল, এমন তো অবস্থা হঠাৎ করে জানলার উপর মানে বাড়ি লাগার অনেকটা হাতের থাবার একটা আওয়াজ আসে। তো আমরা দুজনেই চমকে উঠে খাটের উপরে গুটিসুটি হয়ে বসে পড়ে। তারপর একটা মৃদু কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আসে, মানে সেটা বোঝা যাচ্ছিল আর কি একটা মেয়ের। তো আঙ্কেল অনেকটা সাহসী ছিল, সে নামাজ কালাম পড়তো, সে আয়তাল পড়তে লাগলো এবং অনেকগুলো দোয়া দৌড়ছিল ওইগুলো পড়তে লাগলো। আস্তে আস্তে কান্নার আওয়াজটি মানে বাতাসের সাথে একদম মিশে গেল। তো সেই রাতে তারা লাইট জ্বালিয়েই শুয়েছিল। তো পরের দিন বাড়িওয়ালাকে সব কিছু জানায়। জানানোর পর বলে কি যে আমাদের রুমটা চেঞ্জ করে দিতে হবে, আমাদের এই রুমে থাকা সম্ভব না। তো বাড়িওয়ালা তার হোস্টেলের আরেকটা ফ্লাইটে তাদেরকে শিফট করে দেয়, মানে আমার আন্টিদেরকে শিফট করে দেয়। তো সেই দিন আঙ্কেল ছুটি নিয়েছিল, আগে যে ফ্ল্যাটটাতে থাকতো সব ওই ফ্ল্যাট থেকে সব জিনিসপাতি মানে যে রুমে শিফট করলো, যে ফ্ল্যাটে শিফট করলো ওই ফ্ল্যাটে নেওয়ার জন্য। তো নতুন রুমে আসায় তাদের আর কোনো সমস্যা হয় না। তো সে স্বাভাবিকভাবে পরের দিন থেকে আবার ডিউটিতে জয়েন করে। তো সেই দিন আন্টি একাই বাসায় ছিল। তো বাসায় থাকার পর সে বাসার সব কাজ কাম সেরে সে একটু রেস্ট নিচ্ছিল বসে। তারপর সে ওয়াশরুমের আবার সে আগের দিনের মতোই সে ওয়াশরুমে ট্যাপে পানি পড়ার আওয়াজ শুনতে পায়। তো সে আর গেল না, ট্যাপটা বন্ধ করতে গেল না। তো এক পর্যায়ে সে দেখলো কি যে অটোমেটিক একাই পানির আওয়াজটা মানে বন্ধ হয়ে গেল, পানি পড়ার আওয়াজটা বন্ধ হয়ে গেল। তো মাহফুজ ভাই আসলে ফ্ল্যাটের মধ্যে তো দিন রাত তেমন একটা বোঝা যায় না। তো আন্টি সেই দিনটা অনেক মানে খারাপই কাটে, অনেক ভয়াবহতার মধ্যে কাটে। তো আন্টির মনে হচ্ছিল যে তো কিচেন রুমে কেউ আছে, পেছনে কেউ আছে, বা ওয়াশরুমে কেউ আছে, এরকম সে অনুভব করতে লাগলো আর কি। তো ভয়ে ভয়ে আন্টির দিনটা কাটে। এক পর্যায়ে আঙ্কেল রাতে বাসায় আসে। আঙ্কেল বাসায় আসার পর আন্টি বিষয়টা মানে সারাদিনের ঘটা সব কিছু আঙ্কেলকে জানায়। তো আঙ্কেল বিষয়টি শুনে আঙ্কেলও একটু আতঙ্কে মানে ভয় পায়। ভয় পাওয়ার পরও আন্টিকে বুঝতে দেয় না, মানে বিষয়টি এড়িয়ে যায় আর কি, যেন আন্টি সারাদিন একা বাসায় থাকে যেন ভয় না পায়। তো দুজন খাওয়া দাওয়া করে বেডরুমে ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়ার পর তারা ঘুমায়, ঘুম ঘুম আসছিল। তো তারা লক্ষ্য করে যে কিচেনে কিছু একটা পড়ার শব্দ, মানে শব্দটা অনেক জোরে হচ্ছিল। তারপর আবার তারা বুঝতে পারে, আবার তারা অনুভব করতে পারে যে ডাইনিং অনেক ভাঙচুর হয়ে যাচ্ছে, মানে সব কিছু ভাঙচুর হয়ে যাচ্ছে আর কি। তো আঙ্কেল আর আন্টি অনেকটাই আতঙ্ক হয়ে যায়, মানে অনেকটা ভয় পাচ্ছিল। তো তারা ঘরের লাইটটা জ্বালিয়ে দেয়। রুমের লাইটটা জ্বালানোর পর বিষয়টা দেখতে যায়। তো যাওয়ার পর দেখে যে সব কিছুই ঠিকঠাক আছে, স্বাভাবিক আছে। তো তারা রুমে এসে লাইট জ্বালিয়ে বসে থাকে। তো বসে থাকার পর কন্টিনিউয়াসলি তাদের সাথে আবার সেই ঘটনাগুলোই করতে থাকে, যে ওয়াশরুমে পানি পড়ার শব্দ, কিচেন রুমে অনেক কিছু ভাঙাভাঙি শব্দ, আবার ডাইনিং রুমে কাঁচ ভাঙা শব্দ, কাঁচের গ্লাস ভাঙা শব্দ, আবার মানে মানুষ চলাচল যেভাবে আছে ওই রকম ঠিক চলাচলের শব্দ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে আর কি। তো এত কিছু ঘটার পরেও তারা রুম থেকে বের হয় না, রুমের ভেতরেই দোয়া দরুদ কালেমা এগুলো বলতে লাগলো। তো একটা সময় পরে সব কিছু থেমে যায় আর কি, স্তব্ধ হয়ে যায়। তো আন্টিরা সেদিন সারা রাত ঘুমায় না, সারা রাত জেগেই থাকে। তো পরের দিন সকাল হলো, সকালে বাড়িওয়ালার কাছে গিয়ে বললো যে আমরা আর এই বাসা থাকবো না, আমরা বাসা চেঞ্জ করব। তো যথা নিয়মে তারা সব কিছু জিনিসপাতি নিয়ে বাসা থেকে বেরোতে লাগছিল, তখন ইতিমধ্যে দারোয়ানের সাথে দেখা। তো দারোয়ানটি আঙ্কেলকে বললো যে স্যার আপনারা বাসা ছেড়ে দিচ্ছেন, মাত্রই তো কিছুদিন উঠলেন, এখনই বাসাটা ছেড়ে দিচ্ছেন। তো আঙ্কেল দারোয়ানটিকে সমস্ত ঘটনা খুলে বলে। তো দারোয়ানটি আঙ্কেলকে বলে যে স্যার আপনারা আসার আগে কয়েক বছর আগে এই ফ্লাইটে একটা দম্পতি আসছিল। কিছুদিন পর দেখা গেল যে ফ্লাইটে তার হাজবেন্ড নেই, কিন্তু তার ওয়াইফের লাশ ছিল ফ্যানের সাথে। তারপর থেকে এই ফ্ল্যাটে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। তো পরে আমার আঙ্কেল আর আন্টি অন্য ফ্ল্যাট দেখে নেয়। তো এখন তারা ভালোই আছে। এই ছিল মাহফুজ ভাই আজকের ঘটনা। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের কাছে আরও একটি করোনা শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী করোনাগুলো শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।